বেসিক্যালি মাইক্রো প্রসেসর কিন্তু তোমরা যা কম্পিউটারে কাজ করছো, এই যে ফোন দেখছো, এই যে ফোনে ক্লাস করছো, আমি ট্যাবে ক্লাস করাচ্ছি, ঠিক আছে, সব কিন্তু মাইক্রো প্রসেসর না হলে হতো না। মাইক্রো প্রসেসর না হলে কিন্তু কখনোই হতো না। একটা মাইক্রো প্রসেসর হচ্ছে একটা কম্পিউটার প্রসেসর which incorporates, কেটে গেলে আবার জয়েন করবি, which incorporates the function of a computer central processing unit which is CPU, কোথায়, অন এ সিঙ্গেল ইন্টিগ্রেটেড সার্কিট, একটা আইসির মধ্যে, কিংবা অ্যাটমোস্ট একটা যদি না হয় আ ফিউ ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে। মাইক্রো প্রসেসরে তোমার মানে এটা একটা মাল্টিপারপাস রেজিস্টার্ড বেস ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিট। মজার বিষয় হচ্ছে অ্যাকসেপ্ট করে বাইনারি ডেটা অ্যাজ ইনপুট, ঠিক আছে। এবার সেই ডেটাগুলোকে অবভিয়াসলি সে প্রসেস করবে, কোথাও মেমোরিতে স্টোর করবে, তারপর কিছু রেজাল্ট প্রোভাইড করবে আউটপুট হিসেবে। একটা মাইক্রো প্রসেসরে কম্বিনেশনাল লজিক আর সিকোয়েন্সিয়াল ডিজিটাল লজিক দুটোই কিন্তু থাকে, ঠিক আছে। একটা মাইক্রো প্রসেসরে কম্বিনেশনাল লজিক, সিকোয়েন্সিয়াল লজিক দুটোই কিন্তু থাকবে। বোঝা গেল? কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন আছে কি? No, sir. তোমাদের বই দিয়েছে? বইটই দিয়েছে? না, sir. এখনো বইটই কিছুই দেয়নি? এতদিন ক্লাস হতে চললো, কি পড়িয়েছে ক্লাসে মাইক্রো প্রসেসরে? কিছু পড়িয়েছে? স্যার ওই ইন্ট্রোডাকশন হয়েছে 8085 8086 স্যার লাস্ট দিন Pin- আমাদের একটা ফ্ল্যাগ পিন হয়েছে। ডায়াগ্রাম করাচ্ছিল স্যার। পেন ডায়াগ্রাম? একটা পিন ডায়াগ্রাম করিয়ে স্যার কিছু লেখা ছিল, আচ্ছা, মানে ও ঠিক আছে, যা করাচ্ছে করাচ্ছে, ওই বুঝে গেছি আমি কি করাচ্ছি, ইন্ট্রোডাকশন করিয়ে পিন ডায়াগ্রাম করিয়ে আর কি এ করছে, কিন্তু ডিটেলিং কিছু করছে না, ঠিক ঠিক আছে, ওকে, যাই হোক, যা করাচ্ছে করাচ্ছে করাক। করিয়েছে ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিছু। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ওই পিন ডায়াগ্রাম না করি? ওটাও কে Flag- পড়াচ্ছে তোদের? তোদের কে পড়াচ্ছে মাইক্রো প্রসেসর? আমার তো হাবিবুস স্যার পড়াচ্ছে। হাবিবুল স্যার। হ্যাঁ, সেখান থেকে যা খুশি করে ঢুকিয়ে দিয়ে এরকম ভাবে পড়াশোনা, যাই হোক, ঠিক আছে। মাইক্রো প্রসেসর তাহলে একটা প্রোগ্রামেবল ইলেকট্রনিক্স চিপ, ঠিক আছে, which has computing and decision making capabilities. জাস্ট কিরকম, একটা কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেরকম সেরকম, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখানে অনেক কিছু জিনিস তোমাদের জানতে হবে, অনেক কিছু জিনিস জানতে হবে, মানে ছোট ছোট আম, এগুলো তোমরা জানো, তোমরা যেহেতু ওই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো, অনেকজনের কম্পিউটার ছিল বিট, ওয়ার্ড, বাস, সিস্টেম বাস, মেমোরি ওয়ার্ড, অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস, এগুলো সব জানো, তোমরা জানো তো, এক্সপেক্টেড নাকি? এগুলো সব আমি নোটস করে তোমাদের লিখে পাঠিয়ে দেবো? জানি কি বলো সেটা? হ্যালো, স্যার পাঠিয়ে দিতে পারেন। পাঠিয়ে দেবো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, স্যার আপনি বলি ঠিক আছে, আমি তাহলে তোমাদের করে পাঠিয়ে দেবো, যেগুলো ডেফিনেশন বেসড আছে সেই ডেফিনেশন গুলো লিখে লিখে সেগুলো পাঠিয়ে দেবো, স্যার। ঠিক আছে, প্রথম থেকে যেরকম তিথি সেই পাঠিয়ে দিয়েছিলাম সেরকম, ঠিক আছে তিথি? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, সেরকম লিখেই তাহলে পাঠিয়ে দেবো আমি, ঠিক আছে, পড়তে সুবিধা হবে, সেগুলো সেরকম ভাবে মুখস্থ করবি, কারণ পরীক্ষায় কিন্তু সেই বেসড আসবে, এখানে যে প্রচুর প্রবলেম থাকবে তা না কিন্তু। আর কতটা মাইক্রো প্রসেসর তোরা প্র্যাকটিক্যালে করতে পারবি আমি জানি না, কিন্তু সেই জন্য তোরা প্র্যাকটিক্যাল বেসড কিন্তু পড়াশোনা করতে হবে, মানে প্র্যাকটিক্যালটাও কিন্তু করতে হবে, না করলে কিন্তু মুশকিল আছে, ওকে। আচ্ছা, স্যার বলো বলো। লেট হয়ে গেল জয়েন করতে। বলছি ঠিক যে আছে, আমাদের ওই 8085 প্রসেসরটা শেষ করবে। 8085 শেষ করে দিয়েছে? শেষ করেনি, করবে।
শেষ করবে? হ্যাঁ, খুব স্পিডে কটা পড়াচ্ছে ক্লাস স্যার হয়েছে? আসলে। হ্যাঁ, কে খুব স্পিডে পড়াচ্ছে? পড়াচ্ছে। নামটা ঠিক জানি না স্যার, একটু বুড়ো করে স্যার, মানে একটু নামটা বলতে পারবো না। আমি বুঝে গেছি কি পড়াচ্ছে। তোদের পিন পড়িয়েছে, স্ট্রাকচার পড়িয়েছে, আর হয়তো কিছু সিনট্যাক্স হয়তো পড়িয়েছে, পড়িয়ে শেষ করে দেবে, তাই তো? তারপরে 8086 এ চলে যাবে, তারপর 8051 এ চলে যাবে, তারপর ক্লাস শেষ। কি করবে জানি না কে আমি। জানে স্যার। যাই হোক, আমি ডিটেলসেই পড়াবো, চিন্তা করিস না। মাইক্রোপ্রসেসরটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। আচ্ছা, আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, খুব বিশেষ ডিটেলিং করবো না, একটু হিস্ট্রিটা জিনিসটা বলবো, ঠিক আছে? তারপরে আমরা 8085 এর মধ্যে, পরের ক্লাসটা 8085 এর মধ্যে পুরো ঢুকে যাবে। পরের ক্লাসটা গিভ মি সাম টাইম, ওকে? ইফ ইউ তোরা যদি গ্রুপে লিখে দিবি, তোরা যদি পারিস তাহলে, ইফ ইউ ক্যান sit from 7:30, then we can sit from 7:30 on Saturday. আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, কেটে যাবে দুম করে, তোরা একটুখানি চট করে জয়েন কর, তাড়াতাড়ি জয়েন করবি। মন করিয়ে দে সবাইকে। তুই সবাইকে জয়েন করিয়ে দিস। আচ্ছা, তো মাইক্রো প্রসেসর, এই মাইক্রো প্রসেসর কিন্তু টিপিক্যালি তোর অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট এর মধ্যে থাকবে, যেটা ALU আমরা বলি, তার সঙ্গে ইন অ্যাসোসিয়েশন উইথ কন্ট্রোল ইউনিট। কিসের জন্য? টু প্রসেস দ্য ইনস্ট্রাকশন এক্সিকিউশন। আমি ছোট্টবেলা থেকে যে কম্পিউটার তোদের যাদের যাদের ছিল, যারা কম্পিউটার সাবজেক্টটা সেই ক্লাস 5, 6, 7 থেকে পড়ে আসছিস, যেরকম ভাবে পড়েছিস, মাইক্রোপ্রসেসর পড়াতে গেলে কিন্তু সেই জিনিসগুলি আমাদের প্রথমেই বলতে হয়, ঠিক আছে? ওকে, তো মাইক্রোপ্রসেসরে তুই যে ইনস্ট্রাকশনটা সেট করবি তার দুটো ফর্ম থাকে, ঠিক আছে? একটা হচ্ছে বাইনারি মেশিন কোড, আর একটাকে বলি নেমোনিক্স। এগুলো সব তোর এ আছে, ডেফিনিশন আছে। আমি ডেফিনিশন গুলো কামিং স্যাটারডে এর মধ্যেই লিখে পাঠিয়ে দেবো, যাতে ওই জায়গাটা আমাকে আর অত ডিসকাস না করতে পারে, আমি 8085 এর মধ্যে ঢুকে যাবো, ঠিক আছে? ক্লিয়ার? কিন্তু মাইক্রোপ্রসেসর, মন দিয়ে শুনুন, মাইক্রোপ্রসেসর ইট কমিউনিকেটস অ্যান্ড অপারেটস ইন বাইনারি নাম্বার 0 আর 1। আমরা তো আর 0 1 1 দিয়ে করি না, আমরা তো 0 1 দিয়ে বলছি না। আমি যে কথাগুলো তোকে বলছিস, তুই সেই কথাগুলোই তোর কানে ঢুকছে, তোর ব্রেনে যাচ্ছে। কিন্তু মাইক্রোপ্রসেসর, তুই যদি একটা মাইক্রোপ্রসেসর হতিস, আমি যে কথাগুলো বলছি সেগুলো তুই কিছুই বুঝতে পারছিস না, কারণ তুই তো বুঝবি শুধু 0 আর 1। সেই জন্য a set of instruction in the form of binary patterns are constructed, and that is nothing but a machine language. তোরা যে পড়ছিস না AIML, আর কিছুই না, that is machine language, ঠিক আছে? দুদিন সামনে বছর থেকে আমি আমার ফিজিক্সে AIML শুরু করবো, এবং ফিজিক্সে যারা AIML পড়বে তারা তোদের কম্পিউটার সায়েন্সের AIML এর থেকে ভালো করতে পারে, এটুকু ফর শিওর। আমি সামনে বছর থেকে শুরু করছি। আচ্ছা যাই হোক, তো এই যে সেট অফ ইনস্ট্রাকশনটা আমরা বাইনারি প্যাটার্নস এ দিচ্ছি, এটাই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বাট ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড। সেই জন্য কি করা হয়? বাইনারি প্যাটার্নস আর গিভেন অ্যাব্রিভিয়েটেড নেমস, এইগুলো কি আমরা বলি নেমোনিক্স। এই নেমোনিক্স নিয়ে তৈরি হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ।
ঠিক আছে? তার মানে তোর একটা কনভার্সন প্রয়োজন, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্টু বাইনারি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। একটা কনভার্সন কিন্তু তোর প্রয়োজন, যে কনভার্ট করে তাকে বলা হয় অ্যাসেম্বলার। ঠিক আছে? যে কনভার্ট করে তাকে বলা হয় অ্যাসেম্বলার। ভালো করে মন দিয়ে শোনো কি বলছি, এগুলো তার লেখার কিছু নেই, বলছি। ইন জেনারেলি আমি ডেফিনেশন পাঠিয়ে দেবো। ইন জেনারেলি কি কি টেকনোলজি ইউজ করা হয় আমি তোমাদের পড়িয়েছিলাম, কিন্তু তোমাদের আম, একটা সিলেবাস তৈরি করেছে, করে আছে AIML এর মধ্যে, ওটাকে রাখেনি। TTL, ট্রানজিস্টর লজিক পড়িয়েছিলাম তো, TTL সিমসটা বলেছিলাম, তাই তো? তো ইন জেনারেলি এই টেকনোলজি, এই যে চিপ গুলো তৈরি করা, এগুলো কিন্তু TTL, ECL আর CMOS চিপ গুলো সব কিন্তু বেসড অন TTL, ট্রানজিস্টর লজিক। সব চিপ কিন্তু TTL বেসড, ট্রানজিস্টর লজিক, ECL বেসড, এমিটার কাপলড লজিক, CMOS, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, মাইক্রো প্রসেসর ইন জেনারেলি তার কিরকম স্পেসিফিকেশন, তার কিরকম অ্যাপ্লিকেশন, তার আর্কিটেকচার মানে কিরকম, সেই অনুযায়ী কিন্তু মাইক্রো প্রসেসরকে ক্লাসিফাই করা। যেমন তুই যদি ডেটা বাসের ওপর ক্লাসিফাই করিস, তাহলে ক্লাসিফিকেশনে তোর 4 বিট আসবে, তোর 8 বিট আসবে, তোর 16 বিট আসবে, তোর 32 বিট আসবে। 4 বিট মাইক্রোপ্রসেসর, 8 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর। আবার তুই যদি অ্যাপ্লিকেশন বেসড করিস, অ্যাপ্লিকেশন বেসড, ঠিক আছে, তাহলে কিরকম ভাবে তুই ইউজ করছিস, ঠিক আছে? যেমন জেনারেল কম্পিউটার সিস্টেমে ইউজ করছিস, বাই প্রোগ্রামার ফর এনি অ্যাপ্লিকেশন, তাহলে সেক্ষেত্রে তুই কি করবি? তুই তোর অ্যাপ্লিকেশন বেস মানে 8085 থেকে তুই ধর ইন্টেল পেন্টিয়াম। তুই মাইক্রো কন্ট্রোলার যদি চিন্তা ভাবনা করিস, ঠিক আছে, তাহলে সেই মাইক্রো প্রসেসর উইথ বিল্ট ইন মেমোরি অ্যান্ড পোর্টস, সেটা হচ্ছে তোর 8051। তুই যদি কোনো স্পেশাল পারপাস প্রসেসর করিস, কিছু ডিজাইন করলি মাইক্রো প্রসেসর দিয়ে, কিন্তু কিছু ডিজাইন করছিস তুই স্পেশাল ফাংশন, একটা রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে, যেমন ধর ডিজিটাল সিগন্যাল প্রসেসর, স্যার এটা কোনো লিস্ট অ্যাপ্লিকেশন পাওয়া যাবে? স্পেসিফিক। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো লিস্ট পাওয়া যাবে যে এটার জন্য এই প্রসেস এটা ইউজ করা হয়? এটার জন্য ইউজ করা, এটার কোনো লিস্ট নেই। এটা ইন জেনারেল তুই যদি যে প্রোগ্রামিং তুই সব কিছু করছিস, তুই নিজে ইউজ করছিস, এইগুলো হচ্ছে সব ধর 8085 থেকে ইন্টেল পেন্টিয়াম তুই যাচ্ছিস, আচ্ছা, ঠিক আছে? তুই যদি স্পেশাল কোনো পার্টিকুলার একখানা অ্যাপ্লিকেশন বেসড করতে চাস, তাহলে মাইক্রো প্রসেসরটা কিন্তু সেখানে তোর একটু অন্যরকম হতে হবে, ওই পার্টিকুলার ওই কাজটা যাতে ও ফাংশন করতে পারে। যেমন তোকে বললাম, এই যে এক্সাম্পল হচ্ছে ধর ডিজিটাল সিগন্যাল প্রসেস। আবার মাইক্রো কন্ট্রোলার যদি চিন্তা ভাবনা করিস, তাহলে মাইক্রো কন্ট্রোলার মানে তার মধ্যে ইনবিল্ড মেমোরি, ইনবিল্ড পোর্ট, ঠিক আছে, এই সব কিছু থাকবে ফর জেনারিক কন্ট্রোল অ্যাপ্লিকেশন। সেটা হচ্ছে 8051 মাইক্রো প্রসেসর। ঠিক আছে, তারপর ধর রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, রিস্ক, RISC, কিংবা কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, CISC, CISC। এইগুলো হচ্ছে তোর অ্যাপ্লিকেশন বেসড। ঠিক আছে, অ্যাপ্লিকেশন বেসড এরকম 5 রকমের ক্লাসিফিকেশন আমরা করতে পারি। সাইজ, ডেটা বাস অনুযায়ী আমরা 4 রকমের করতে পারি। তো এই হচ্ছে একটা বেসিক কম্পিউটারের, বেসিক মাইক্রো প্রসেসরের ব্যাপার। তো বেসিক মাইক্রো প্রসেসরের ব্যাপার তুই বুঝতেই পারছিস। বেসিক মাইক্রো প্রসেসর
যে আহ, পুরোটাই কম্পিউটার বেসড প্রোগ্রামিং এর জন্য, মানে প্রসেসর একখানা। তো কি করে মাইক্রো প্রসেসরটা বেসিক্যালি কি করে এলো, ঠিক আছে? তো বেসিক্যালি ইন্টেল কি করেছিল, আহ, একটা ওই নাইনটিন প্রথম মানে ট্রানজিস্টর যখন আসে আর কি, 1950s ট্রানজিস্টর যখন আসে, তখন একটা ইলেকট্রনিক্স এর হিউজ চেঞ্জ হয়ে যায়। তার আগে ওই ডায়োড আর ভ্যাকিউম টিউবস এইসব ছিল। ইনফ্যাক্ট আমরা যখন ইলেকট্রনিক্স পড়তে শুরু করেছি, আমরা ডায়োড তো পড়েছি, আমরা ট্রায়োড ভ্যাকিউম টিউবস এগুলো পড়েছি। তোরা কোনোদিন পড়িসনি, তোরা জানিসই না এগুলো কি, কারণ তোদের ক্ষেত্রে এটা অবসোলেট হয়ে গেছে। ওসব জিনিস তো কোনোদিন ইউজই এখন হয় না, বহু বছর বছর হয়ে গেল আর ইউজ হয় না, ঠিক আছে? কিন্তু আমরা আমাদের সময় যখন ইলেকট্রনিক্স পড়তে শুরু করেছি, আমরা ওইখান থেকে শুরু করেছিলাম পড়তে। আমাদের সময়ও ছিল, মানে ইন দ্য ইয়ার 2000 এর কথা বলছি, আজ থেকে প্রায় 23-24 বছর আগেকার কথা। কিন্তু এখন যেমন ওই জিনিসগুলো আর পড়ানোই হয় না, ওগুলো অবসোলেট। তো ওই 1950s যখন এই ট্রানজিস্টারটা আবিষ্কার হলো, সেই ট্রানজিস্টার আবিষ্কার হওয়ার পর একটা ইলেকট্রনিক্স এ হিউজ চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? মানে সেখান থেকে ওই ইন্টেলের কো-ফাউন্ডার ইন্টেলের কো ফাউন্ডার, পুরো নামটা মনে নেই, মুরস ল, তোরা শুনে থাকবি হয়তো। গ্রাহাম মুর, যতদূর সম্ভব। উনি প্রেডিক্ট করেছিলেন, মানে সেটা মুরস ল হয়ে গেছিল, উনি প্রেডিক্ট করেছিলেন যে প্রত্যেক 18 মাসে একটা চিপে যে কটা ট্রানজিস্টর ইউজ হচ্ছে, প্রত্যেক 18 মাসে সেটা ডাবল হতে থাকে। মানে আজকে যদি একটা চিপে একটা ট্রানজিস্টর হয়, পরের দিন কিন্তু পরের 18 মাসে দুটো, তারপরের 18 মাসে চারটে, এরকম ভাবে 1000টা হবে, তারপরের 18 মাসের মধ্যে সেটা 2000 হয়ে যাবে। এটা মুরস ল বলা হয়, খুব খুব ফেমাস ল, ঠিক আছে? উনি ইন্টেলের কো-ফাউন্ডার ছিলেন। তো ইন্টেল সেই সময় একটা ওই আহ, একটা চিপ বানিয়েছিল, আহ, তার মধ্যে অবভিয়াসলি প্রচুর ট্রানজিস্টর, মিনিয়েচারাইজেশন। এই মিনিয়েচারাইজেশন পড়তে গেলে তোকে পড়তে হবে, জানতে হবে একটুখানি এলএসআই, ঠিক আছে? লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে? স্মল স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট দিয়ে জিনিসটা শুরু হয়েছিল, ওকে? আর এখন সেটা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট এই স্টেজে আছে, ভিএলএসআই। তোরা শর্ট ফর্মটা শুনে থাকবে। তারপরে এখন চলছে সুপার লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে? এসএলএসআই। ভিএলএসআই এর পরে এসএলএসআই। ভিএলএসআই এর আগে ছিল এলএসআই, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, এলএসআই। তার আগে ছিল মিডিয়াম স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, এমএসআই। তার আগে ছিল এসএসআই, স্মল স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। ওখান থেকে শুরু হয়েছে 1960s স্মল স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। তারপর এসছে এমএসআই, মিডিয়াম স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। তারপর এলএসআই, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। তারপর ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ভিএলএসআই এখন আছে, ঠিক আছে? এবার মানে আমরা এগিয়ে যাচ্ছি সুপার লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, এসএলএসআই, সেই দিকে। তো এই ইলেকট্রনিক্স এ যারা পড়ে, মানে ভিএলএসআই টেকনিকের ওপর কিন্তু এমটেক পড়ানো হয়, এসব জিনিসপত্র আছে। যাই হোক, তো যথারীতি তখন তো হচ্ছে, তখন জাপানের একটা কোম্পানি একটা প্রোগ্রামেবল ক্যালকুলেটর, জাপানের একটা কোম্পানি ইন দ্য ইয়ার প্রবাবলি 1968 1970 এই সময়, জাপানের একটা কোম্পানি ইন্টেলকে একটা প্রজেক্ট দেয়। কোম্পানিটার নাম এই মুহূর্তে আমার মনে নেই। ইন্টেলকে একটা প্রজেক্ট দেয় তোর এ করার জন্য, একটা প্রোগ্রামেবল ক্যালকুলেটর করার জন্য, ঠিক আছে? টেড হফ প্রবাবলি তখন চিফ ছিল, ঠিক আছে? টেড হফ, আমার নামটা যতদূর মনে পড়ছে, টেড হফ। তো তখন ওই ইন্টেল ওই প্রোগ্রামেবল ক্যালকুলেটরটা তৈরি করতে শুরু করে, ঠিক আছে? তো ইন্টেল ওই প্রোগ্রামেবল ক্যালকুলেটর তৈরি করতে করতে যখন তৈরি হয়ে যায়, তখন এই টেড হফের আন্ডারে উনি বললেন যে এই জিনিসটা আমরা তাহলে এটাকে এক্সপ্যান্ড করি। তখন ইন দ্য ইয়ার, তখন দাঁড়া এটা মুছে দিচ্ছি, স্যার একটা কোয়েশ্চেন ছিল। বল।
অর্ডিনো বোর্ড আর মাইক্রোকন্ট্রোলার সেম না ডিফারেন্ট? কিছুটা ডিফারেন্স আছে। ইন দ্য ইয়ার রাউন্ড অ্যাবাউট 1971 তখন প্রথম মাইক্রো প্রসেসরের জেনারেলাইজেশন হয়, কমার্শিয়ালাইজেশন হয়, এবং ইন্টেল তখন সেটাকে করে, এবং সেইটা হচ্ছে 4 বিট 4004 মাইক্রো প্রসেসর। ঠিক আছে, এটা হচ্ছে 4 বিট মাইক্রো প্রসেসর। ঠিক আছে, মেন মেমোরি হচ্ছে 4 KB হচ্ছে মেন মেমোরি। ওকে, 45 ইনস্ট্রাকশন এখানে থাকে, 45 ইনস্ট্রাকশন। PMOS টেকনোলজির ওপর এটা হয়। ঠিক আছে, and this was the first programmable device which was used in calculator. প্রথম ফার্স্ট প্রোগ্রামেবল ডিভাইস যেটা ক্যালকুলেটরে ইউজ করা হয়। এবং এইখান থেকে যে কি পরিমাণে অ্যাডভান্সমেন্টটা চলে এসছে চিন্তা করতে পারবে। 1971-এ 4004 এবং 1972-তে সেই ইন্টেল কোম্পানি করলো 8008। জাস্ট এক বছর। ঠিক আছে, কি 8008 তার মানে 8 বিট 16 KB, আগেরটা 4 KB ছিল, 16 KB মেন মেমোরি, ইনস্ট্রাকশন 45 ছিল, এখানে 48 ইনস্ট্রাকশন। ঠিক আছে, অবভিয়াসলি এটাও PMOS টেকনোলজি, কিন্তু এটা স্লো ছিল। এক্স্যাক্টলি নেক্সট ইয়ারে 1973 সেই ইন্টেল তৈরি করলো 8080, এটা ছিল 8008, এবার এলো 8080। কি 8 বিট 16 KB জায়গায় এটা হয়ে গেল 64 KB। ঠিক আছে, তার সঙ্গে কি কি ঢুকলো? 2 মাইক্রোসেকেন্ড ক্লক সাইকেল টাইম, 5 lakh ইনস্ট্রাকশন পার সেকেন্ড। এটা স্লো ছিল, 10x টাইম ফাস্টার দ্যান 8008। PMOS এ ছিল, এটা NMOS টেকনোলজি। একটাই ড্রব্যাক, এটা 3খানা পাওয়ার সাপ্লাই দরকার ছিল। তিনটে পাওয়ার সাপ্লাই দরকার ছিল। কিন্তু এই ড্রব্যাক হলেও কি হবে, ইন মিড 1970s, ঠিক আছে, this in 80 Intel 8080 is used in microcomputers. স্মল কম্পিউটার ডিজাইন করা হতো পুরোপুরি 8080 CPU হিসেবে কাজ করতো সেখানে। ক্লিয়ার? বোঝা গেল? বোঝাতে পারলাম? তারপরে আমি নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজটা বলে দে। নেক্সট পেজটা দেখ, ডান দিকের তলায় 1 2 3 4 আছে। ঠিক আছে, আমি অ্যাড পেজ করে নেক্সট পেজে গেলাম। কি হলো রে এটা? আমি আবার শেয়ার করছি, আমারই এখানটা গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, আবার শেয়ার করছি। তারপরে ইন দ্য ইয়ার 1976 তখন ইন্টেল তৈরি করে 8085।
ঠিক আছে, 78 তৈরি করে 8086। 8085 আর 8086 এর বিশাল কিছু তফাৎ ছিল না। 8085 8086 এ বিশাল কিছু তফাৎ ছিল না, শুধুমাত্র 8085 তোর 8 বিট ছিল, যেটা তোরা পড়বিও এখন। 8085 8 বিট, আর 8086 হচ্ছে 16 বিট। তফাৎটা আর একটা জায়গায়, কোথায় জানিস? সেটা হচ্ছে ট্রানজিস্টর ইউজড। 8085 এ ট্রানজিস্টর 8085 এ ট্রানজিস্টর নিয়ারলি 6500 খানা ইউজ হতো। আর 8086 এ 2 বছরের মধ্যে সেখানে ট্রানজিস্টর ইউজ হতো 29,500, রাফলি 29,500। 29,000 থেকে ইউনিটটা কি? 29,500 কেন? নাম্বার অফ ট্রানজিস্টর, ইউনিট আচ্ছা, নয়। নাম্বার অফ ট্রানজিস্টর। এখানে একটা চিপের মধ্যে এতগুলো ট্রানজিস্টর, আর এখানে 29,000। যেটা শুরু হয়েছিল 4004, যেটা শুরু হয়েছিল 2300 ট্রানজিস্টর ইন এ চিপ, 8008 এ সেটা 3,500 দাঁড়িয়েছিল। 8080 যেটা, সেটা 6,000 দাঁড়িয়েছিল নাম্বার অফ ট্রানজিস্টর। তারপর 8085 এ 6,500। 8086 এ 2 বছরের মধ্যে 8086 এ সেটা 29,000। 29,000, ঠিক আছে। এইখানে 1 MB 8086 টায় 1 MB 8086 এ তোর 1 MB মেমোরি, ঠিক আছে। ক্লক সাইকেল টাইম হচ্ছে 400 ন্যানোসেকেন্ড। ওকে, এই 1981 এ IBM ডিসাইড করলো যে রাফলি 8088 8086, আর তারপরেই 8088 চলে আসে। 8088 8088 তারপরেই চলে আসে। 8088 এ 1981 IBM প্রথম ঠিক করলো যে 8088 কে ইউজ করা হবে পার্সোনাল কম্পিউটার। ঠিক আছে, তারপর আসে 80186। ঠিক আছে, 80186 টা কিন্তু পার্সোনাল কম্পিউটারে কোনোদিন ইউজ করা হয়নি। এটা হচ্ছে ইন দ্য ইয়ার 1982। 1983 80286 আছে, 80286 in the year 1983, 80286। ঠিক আছে, তারপরে আসে 80386 1985 এ, 80386 1985। তারপর 1989 এ আসে 80486। 80386 80486 এগুলো 16 বিট হাই পারফরমেন্স মাইক্রো প্রসেসর। 80186 এ 1 MB মেমোরি ছিল, সেখানে 80286 এ 16 MB মেন মেমোরি হয়, 16 MB। তোরা ভাবতেই পারিস না। হ্যাঁ, তোদের ফোনে 128 GB এখন। আমি আমার ভার্সনটায় আসবো, আমি বলি আমার ভার্সনটায় আমি আসছি তারপর। ওকে, আচ্ছা। তারপরে 80386 80486, তারপরে 1989 এর পর, খেয়াল রাখবি ওরা বেরিয়ে যাচ্ছে বারবার কেন। তারপরে 1989 এর পর, আমি এটা স্টপ শেয়ার করে আবার পড়ছি। 1989 এর পর 1993, খুব রিমার্কেবল ইয়ার, 1993, পেন্টিয়াম।
1995 সব মাইক্রোপ্রসেসর কিন্তু এগুলো। পেন্টিয়াম প্রো 1997, পেন্টিয়াম 2 1999, পেন্টিয়াম 3 2002, পেন্টিয়াম 4। এখন কত? ইন্টেল কত? কত? i9 হ্যাঁ, এক্স্যাক্টলি i9 প্রসেসর। এখন তোরা ইন্টেল i9 প্রসেসর করছিস। আমি 5 বছর আগে আমার ল্যাপটপ অত আমার হাই এন্ড দরকার ছিল না, ঠিক আছে? আমার i5 আমি 6 বছর আগে কিনেছিলাম i5 i9 আমার। টা স্যার রেয়ারলি কেউ ইউজ করে, জেনারেলি মার্কেটে যদি হাই এন্ড প্রসেসর ইউজ করতে হয় i7 টাই ইউজ করা হয়। আর ইন জেনারেলি i9 টা লেটেস্ট, কিন্তু i9 টা খুব কম ক্ষেত্রে ইউজ হয়, দামও সেরকম, ঠিক আছে? হ্যাঁ আমারটা i5, এখনো পর্যন্ত i3 চলে, কম দামে সুস্থকর খাবার, এরকম ব্যাপার i3 টা, ঠিক আছে? কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা ইয়ে আছে, i3 কিনবো না, পুরোনো জিনিস কিনবো না, এরকম। কিন্তু i3 তে কিন্তু তোদের কাজ চলে যায়, কিচ্ছু দরকার নাই, তোরা যা কাজ করিস, ঠিক আছে? এবার কার ল্যাপটপ আছে i7? কার আছে i7? i5 ই আছে। i5 আছে। কত মেমোরি? 512 হ্যাঁ, 512 512 জিবি? হুম হ্যাঁ, হ্যাঁ স্যার। আমার 1 সে টিবি কি? ছিল। আমারটাই তো স্যার ওয়ান আমার টিবি, i9 বছর আগে কিনেছিলাম। আমারটা আমি 1 টিবি ছিল। এক্সট্রা লাগাইনি স্যার, র্যাম তো। ঠিক আছে, 1 টিবি, তাই তো? আচ্ছা, ডেস্কটপ কার আছে? ডেস্কটপ 1 টিবি, অ্যাটলিস্ট 500 জিবি তো আছেই। স্যার আমার স্যার আমার আছে। আছে। আচ্ছা, 1 টিবি ও মোটামুটি সবার আছে। আচ্ছা, এবার ফোনের কথা আসি, ফোনের কথা আসি। আমার ইন্টেল i3 ছিল, আমার নষ্ট হয়ে গেছে। স্যার হোয়াট অ্যাবাউট ইন্টেল, রাইজেন? আচ্ছা, ফোনের কথা আসি। 64 জিবি মেমোরি কার কার ফোনে আছে? এমন কেউ আছিস যে 64 জিবি মেমোরির কম আছে? স্মার্টফোন ইউজ করিস সবাই তো? হুম কেউ আছে নাকি? তাহলে বলবি হ্যাঁ আছি। কারোর ফোনে কি 64 জিবির কম আছে? আই থিঙ্ক না। আমার মনে হয় সবারই ম্যাক্সিমাম 128 জিবি। স্যার আমার 128 স্যার। আমার ফোনও তাই, 112 i5 128। 128। 128, আমারটা 6 128। ঠিক আছে, আমিও 5 বছর আর 4 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল কিনেছিলাম, 6 128 স্টিল। এবার আমি জাস্ট বলছি, তোরা এগুলো গল্প কথা শুনেছিস, আমার কাছে কিন্তু এগুলো গল্প, তোরা গল্প করছি তোদেরকে যে কিরকম ভাবে ডেভেলপমেন্ট হয়েছে। আমি কিন্তু এটা চাক্ষুষ দেখেছি। Why? 1997 is the year when I given my ICSE exam, class 10, and first time in the year 1995 আমাদের স্কুলে প্রথম কম্পিউটার আসে। এখন ক্লাস 1 থেকে পড়ানো হয় কম্পিউটার, আমাদের কম্পিউটার অপশন ছিল না। তখন প্রথম কম্পিউটার আসে, এবং আমাদের ক্লাস 9 10-এ আমাদের 6 সাবজেক্ট আইসিএসসি তে, যে এখন 8 থেকে ভাগ হয়ে গেছে। তারা আইসিএসসি পড়েছিস বোর্ডে, জানিস যে এই সায়েন্স, কমার্স, আর্টস, তখন ভাগটা ছিল না। স্যার তখন ক্লাস 11 8 12-এই অপশন ভাগ ছিল। অপশন দেয়, কমার্স হ্যাঁ, কিন্তু নেবে না তখন কম্পিউটার নেবে। আমাদের সময় সেই ভাগটা ছিল না, ঠিক আছে? সো দিস ইয়ার 1995 কামস, কোথায় আসছে দেখ, এই জায়গাটায় আসছে। আমরা বেসিক্যালি পেন্টিয়ামের যুগের লোক, আমরা পেন্টিয়াম প্রো আমি চাক্ষুষ দেখেছি। এবং আমার যে ফার্স্ট কম্পিউটারটা ছিল ডেস্কটপ, দ্যাট ওয়াজ পেন্টিয়াম 3, হুজ টোটাল মেমোরি ওয়াজ 40 জিবি। একটা ডেস্কটপ, তার মেমোরি ছিল 40 জিবি। আজকে এইটা আমার ফোনের মেমোরি, 5 বছর আগেকার ফোনের মেমোরি।
আমি পেন্টিয়াম 3 দেখেছি, পেন্টিয়াম 4 দেখেছি, তারপর সব কটা জেনারেশন টিল i9 অবধি আমি দেখছি। আমি ইউজ করিনি কিন্তু আমি তাহলে জানি। স্যার ডেস্কটপটা সেই ডাব্বাওয়ালা মনিটরওয়ালা। দিস ইজ দ্য ডেভেলপমেন্ট অফ মাইক্রোপ্রসেসর। হ্যাঁ হ্যাঁ, কি আই গেস বলছিস? আমার ডেস্কটপ ছিল, ডেস্কটপটা হয়েছে ডাব্বাওয়ালা মনিটর। হ্যাঁ, ডাব্বাওয়ালা মনিটর, ঠিক আছে। এলসিডি কি এলইডি স্ক্রিন নয়, ডাব্বাওয়ালা মনিটর। ইনফ্যাক্ট আমার এখনো আছে, ঠিক আছে। ইনফ্যাক্ট এখন ওটা আমার নয়, মানে আমার ছেলেকে আমি কিনে দিয়েছি, ঠিক আছে। ওটা i5। আমার ছেলেকে যে ডেস্কটপটা কিনে দিয়েছি সেটাও i5 ইউজ করে, ঠিক আছে। ছোট্ট সিপিইউটা এখনকার সিপিইউ থেকে অনেক বড় ছিল। ইনফ্যাক্ট you have seen in historical books, but I have done my programming in a computer যেটা এই ডাব্বাওয়ালা একখানা কম্পিউটার ছিল, অন আর সিপিইউ যেটা এখানে ছিল সেখানে ফ্লপি ডিস্ক ঢুকিয়ে কাজ করতে হতো। আমি ফ্লপি ডিস্ক, তোরা এখন ডিভিডি এত এত জিবি বলিস, পেন ড্রাইভ বলছিস, এক্সটার্নাল হার্ড ডিস্ক এত কিছু বলছিস, তো আমি ফ্লপিতে কাজ করেছি। So I've seen the advancement of computer. ডেস্কটপটাই ছিল তোর সিপিইউ এর তলায়, এই ওপরে। ছবিটা দেখেছিস তো, এরকম সিপিইউ, হ্যাঁ এরকম হ্যাঁ, সিপিইউ, তার উপরে ডেস্কটপ। আমি এই ডেস্কটপেও কাজ করেছি এবং এটা আমার স্কুলে এসছিল, ফ্লপি দিয়ে কাজ করতো। ফ্লপি তোরা দেখিসনি চোখে হয়তো, ফ্লপি প্রোগ্রাম গুলো ফ্লপিতে স্টোর করতাম আমরা, যেটা তোরা পেন ড্রাইভে করিস, ঠিক আছে, এত এত জিবি পেন ড্রাইভে। So this is the advancement of microprocessor. এটা একটা জাস্ট হিস্ট্রি অফ মাইক্রোপ্রসেসর আমি জাস্ট বললাম, ঠিক আছে। তো কখনো পড়াশোনা যখন করবি না, কোনো একটা সাবজেক্টের অ্যাডভান্সমেন্ট কিরকম ভাবে হয়েছে, বিশেষ করে তোরা যখন আসছিস পড়বি, তোদের বেসিক্যালি তোদের বলে দিচ্ছি, ঠিক আছে, তোরা এআইএমএল পড়িস তো, পড়বি তো, বেসিক্যালি তোদের এআইএমএল এর কিচ্ছু শেখাবে না, পড়ে যা শেখাবে তাই, কিচ্ছু স্পেসিফিক্যালি নয়, কিচ্ছু নয়। ওটাই স্যার, কোনো স্পেসিফিকেশন তেমন কিছু আলাদা নেই। ঠিক আছে, তারপর স্যার পাইথনও নাকি শেখাবে না বলছে, যেটা একদম মার্কেটের সবচেয়ে রানিং এবার তোরা যদি কোডিং ল্যাঙ্গুয়েজ। এক্স্যাক্টলি তোরা যদি চিন্তা ভাবনা করিস পাইথন শেখার, ঠিক আছে, তোরা 7th সেমিস্টারে যখন উঠবি, ঠিক আছে, তখন যারা যারা শিখতে চাস বলবি, আমার একজন টিচার আছে, ঠিক আছে, পাইথনের এক্সট্রা ক্লাস। তোদের যদি মনে হয় যে স্যার আমরা সিএসডির ক্লাসটা পাইথন শিখবো, কেউ শেখাবে কি পাইথন? কিন্তু আমাদের ডিপার্টমেন্টেই লোক আছে যে পাইথন জানে, পাইথন শেখে। আমরা ইনফ্যাক্ট শেখাতাম। এখন আমাদের এমএসসি স্টুডেন্ট কম, সায়েন্স পড়তে কম আসে, তো জেনারেল সায়েন্স বেশি, তো টেক পড়তে যায়। জেনারেল সায়েন্স পড়ার লোক কম, কিন্তু বেসিক্যালি জেনারেল সায়েন্সের লোকেরা টেক লোকেদের থেকে অনেক বেশি ভালো যায়, অনেক বেশি ভালো। তোদের কি সিমুলেশনের কাজ করে, আমরা ওয়ার্ক স্টেশনে কাজ করেছি, আমি নিজেও করেছি, যদিও আমার কাজটা এখন গত 10 বছর ধর শিফট করে গেছি, আমার অন্য লাইনে আমি কাজ করছি। আবার আমি অন্য মানে একটা সিমুলেশনের কাজ করবো। আমি নিজে এই বছর আমি একটা ওয়ার্ক স্টেশন, তোদের একটা ওয়ার্ক স্টেশন আছে তোদের ডিপার্টমেন্টে? গোটা ইউনিভার্সিটিতে একটাই আছে। কোথায় আছে জানিস? তাও কেউ জানে, আমি জানি, ম্যাথস ডিপার্টমেন্টে আছে। এবারে আমি একটা অর্ডার দিয়েছি, আমার ফিজিক্স ডিপার্টমেন্টে আসবে একটা ওয়ার্ক স্টেশন, আমরা সিমুলেশনের কাজ করব বলে। গোটা কম্পিউটার ডিপার্টমেন্টে একটা ওয়ার্ক স্টেশন, কম্পিউটারের ওই ওই কপি পেস্টই সবাই করতে শেখে। একটা গুছিয়ে প্রোগ্রামিং করে একখানা মডেলিং করা, এসব কিচ্ছু হয়। আমি এবারেই আমার রিকুইজিশনে আছে একটা ওয়ার্ক স্টেশন, শুধু সেটারই দাম হবে 5.5 থেকে 6 লক্ষ টাকা। আমাকে তার জন্য আবার রাইটার দিতে বলেছে ডিরেক্টর। যাই হোক, সেসব আলাদা প্রশ্ন, আলাদা ব্যাপার। তো এই হচ্ছে হিস্ট্রি অফ মাইক্রো প্রসেসর। আমি আজকে আর কিছু পড়াবো না, এইটুকুই, ঠিক আছে। আমি ডিরেক্টলি 8085 এর মধ্যে ঢুকে যাব, ঠিক আছে, অন স্যাটারডে আমি ক্লাস নেব ফ্রম 8। আমি যদি পারি হয়তো আগে ক্লাস নেব,
আমি যদি পারি হয়তো আগে ক্লাস নেব, সেটা আমি জানিয়ে দেবো যে আমি বাড়ি যদি তাড়াতাড়ি ফিরি তাহলে আই উইল বি টেকিং আ ক্লাস ফ্রম 7:30। তারপরের যে টিউসডেটা আছে সেই টিউসডে ক্লাস নেবো, আবার স্যাটারডে ক্লাস। ঠিক আছে, আমি 8085 শুরু করব এবং হাতে সময় নিয়ে অ্যাটলিস্ট 2 ঘন্টা। অনেকটা পড়াতে হবে 8085টা, ইন ডিটেলসে পড়াবো। জাস্ট দুটো ছবি এঁকে কিছু লিখে দিলাম, ওই পিনগুলো বলে দিলাম, সেগুলো তো বলবোই, কিন্তু সেরকম আমি করতে চাই। মাইক্রো প্রসেসরটা খুব ভালো করে শিখবি। ঠিক আছে? মানে যেটা নিতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল কি বলছিস। কোন রাইটারের বই? যা বই দেবে সেই বই নিয়েই পড়তে থাকবে, এরকম কোনো ব্যাপার নেই। মাইক্রো যে যার বই তুই পড়িস, সব বইতে আমি যা বললাম দেখবি সেই সব জিনিসপত্রগুলোই লেখা থাকবে। সব বইতে একই টাইপের জিনিস লেখা থাকবে, নতুনত্ব কিছু লেখা থাকবে না, কারণ এর বেশ আমি জিনিসটাই হচ্ছে GFG থেকে পড়ছি। হয়ে আছে। হ্যাঁ, GFG থেকে পড়ছি আমি। যেখান থেকে খুশি তুই পড়। ঠিক আছে, ঠিক এই জিনিসগুলোই পর পর পড়তে থাকবে। ঠিক আছে, আর তোদের সিলেবাসে 8085টাই ম্যাক্সিমাম আছে, আর মনে হয় 8021 আর 8086 আর 8051 কি 21 একটা আছে। ঠিক আছে, আমাদের বলেছে 8085টা না 6টা, ওটাই যেটা বেশিটা আছে ওটাই মানে আসবে, আর বাকি যে দুটো আছে ওই দুটোর মধ্যে যে কোনো একটা পড়তে, তাহলেই মানে এক্সামে সবকটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবো। তাহলে বুঝতে পারছিস পুরো জিনিসটাই পড়াবে না। আচ্ছা, আমাদের তো 2x এ পড়াচ্ছে, মানে ইউটিউবে 2x কি হয় আমরা সেটা ক্লাসে বসে রিয়েল লাইফে দেখছি। র্যাপিং করছো ইউটিউবে নাকি? ও বাবা, মানে এরকম ভাবে পড়েই যাচ্ছে। হ্যাঁ স্যার, আমাদের এএলইউ হয়ে গেছে, সিইউ হয়ে গেছে, পিন কনফিগারেশন হয়ে গেছে। ঠিক আছে, আমরা নেক্সট দিন আমরা ইভলিউশনটা অফ মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলার এটা আমরা বললাম। আমরা পরের দিন 8085টাই শুরু করব। 8085 এর সিপিইউ স্ট্রাকচার, রেজিস্টার অর্গানাইজেশন, পিন ডেসক্রিপশন, এই তিনটের মধ্যে কতটা করতে পারি সেটা আমরা দেখব। ঠিক আছে, তারপর অ্যাড্রেসিং মোড, তারপর ইনস্ট্রাকশন, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এগুলো পরপর যাব। লাস্টে আমার স্ট্যাক অ্যান্ড সাবরুটিন অপারেশন। মোটামুটি ইচ্ছা আছে 8085টা উইদিন মার্চ এন্ড আমি যদি কমপ্লিট করতে পারি কি এপ্রিল, মিড এপ্রিল অব্দি 8085টা আমি